ওকে, সো উই উইল স্টার্ট উইথ দিস টপিক, সেটা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট। লাস্ট দিন আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা যে বললে লাইট রিয়াকশন এবং ডার্ক রিয়াকশন, তো দিস ডার্ক রিয়াকশন ইজ আ মিসনোমার। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই আ মিসনোমার? মানে নামটা ভুল, মানে নামটা ঠিক নয়, কিন্তু প্রচলিত একটা নাম, বাট দ্য নেম ইজ নট কারেক্ট। লাইট রিয়াকশন এই জন্য বলা হচ্ছে যে সেটা লাইটের প্রেজেন্সে হচ্ছে, ফটোসিনথেসিসে। সেটা কি? মেনলি দ্য ফটোলাইসিস অফ ওয়াটার। ঠিক আছে। এবার ডার্ক রিয়াকশন মানে আমরা জানি যে যেখানে গ্লুকোজের থেকে ফাইনালি তোমার সিনথেসিস হচ্ছে গিয়ে ডিফারেন্ট কার্বোহাইড্রেট, এই কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হচ্ছে, মানে ইন দা ডার্ক রিয়াকশন, সোকল ডার্ক রিয়াকশন কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হচ্ছে, and there is synthesis of different carbohydrates, বিভিন্ন কার্বোহাইড্রেটস এর সিনথেসিস হচ্ছে। ওকে, এইবার এই প্রসেসটাকে হয়তো একটু সামঞ্জস্য রেখে, মানে এই যে সিনথেসিস ফেজটা, একটা হচ্ছে ফটোফেজ যেটা লাইটের প্রেজেন্সে হচ্ছে, আরেকটা হচ্ছে কি সিনথেসিস ফেজ, যেটাকে সামঞ্জস্য রেখে ডার্ক রিয়াকশন বলা হচ্ছে, বাট ইটস নট ডার্ক রিয়াকশন। প্রথম রিয়াকশনটাকে যদি আমরা বলি যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, তাহলে এই রিয়াকশনটাকে আমরা বলতে পারি লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। মানে এটা নির্ভর করে না লাইটের ওপর। ঠিক আছে, তার মানে এইটা নয় যে এটা শুধু অন্ধকারেই হয়। লাইটের সময় কেলভিন সাইকেল বা তোমার CO2 ফিক্সেশন হয় না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওটা ইন্ডিপেন্ডেন্ট অফ লাইট, ওটা লাইটের প্রেজেন্সে বা অ্যাবসেন্সে উভয় ক্ষেত্রেই হতে পারে। দ্যাটস ওয়াই দিস ডার্ক রিঅ্যাকশন, টার্ম ডার্ক রিঅ্যাকশন ইজ আ মিসনোমার। ঠিক আছে, এইবার আমরা যদি দেখি যে প্লাস্টিকস, এই প্লাস্টিকস কে প্রথমে স্কিম্পার 1985-এ উনি এই প্লাস্টিক টার্মটা ইউজ করেছিলেন, কিন্তু ওটা কিন্তু তার অনেক আগেই মোটামুটি আবিষ্কৃত হয়ে গিয়েছিল। এরকম ভাবার কোনো কারণ নেই যে 1885 সালে প্রথমে প্লাস্টিক বোঝা গিয়েছিল। তার অনেক আগেই অ্যান্টন ভন লুইনহফ, তোমরা নাম শুনে থাকবে, বিখ্যাত একজন বিজ্ঞানী বলতে পারি আমরা, ব্যবসায়ী ছিলেন, তারপরে মাইক্রোস্কোপে কাজ করেছেন, তারপর আমরা তাকে বিজ্ঞানী বলতে পারি। তিনি কিন্তু আরেকজনের সাথে যাই হোক, তাতে আমরা পরে আসছি। আপাতত যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে প্লাস্টিক তিন ধরনের হয়: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, লিউকো কথাটার মানে হচ্ছে হোয়াইট, প্লাস্ট মানে অলওয়েজ লিভিং। তাহলে এই যে লিউকোপ্লাস্ট, এরা কিন্তু কালারলেস প্লাস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে এদের মধ্যে কিন্তু কোনো ধরনের পিগমেন্ট থাকে না। ঠিক আছে, পিগমেন্ট যেমনি ধরো ক্লোরোফিল হতে পারে, ক্যারোটিনয়েডস হতে পারে, এই ধরনের কোনো পিগমেন্ট কিন্তু লিউকোপ্লাস্টের মধ্যে প্রেজেন্ট থাকে না। দে আর কালারলেস প্লাস্টিক্স, যেগুলো এমব্রায়োনিক বা জার্ম সেলসে পাওয়া যায় প্লান্টে। ঠিক আছে, এবং এইগুলো প্লান্টের সেই জায়গাতেই থাকে যেখানে আলো পৌঁছায় না। হ্যাঁ, যার জন্য এদের আলো যেহেতু পৌঁছচ্ছেই না, ফলে আলো শোষণ করার কোনো ব্যাপারই নেই। তো এদের কিন্তু কোনো পিগমেন্ট এদের মধ্যে নেই। The main function of the pigment chlorophyll is to absorb light and get excited. মানে it basically emits an electron. Okay. Anyway, বেসিক্যালি এই যে লিউকোপ্লাস্ট, এটার কাজ কি, যে এটা অ্যাজ আ স্টোরেজ অর্গানেলি হিসেবে কিন্তু ইউজ হয়। এটা কার্বোহাইড্রেট, লিপিড বা প্রোটিন স্টোর করতে পারে। যারা কার্বোহাইড্রেট স্টোর করে তাদেরকে অ্যামাইনোপ্লাস্ট বলে, যারা লিপিড স্টোর করে তাদেরকে ইলাইওপ্লাস্ট বলে, এবং যারা প্রোটিন স্টোর করে তাদেরকে প্রোটিনোপ্লাস্ট বলে। এছাড়া আরেক ধরনের প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোম কথাটার মানেই হচ্ছে কালার। ঠিক আছে, এবং প্লাস্ট মানে হচ্ছে লিভিং। তাহলে ক্রোমোপ্লাস্ট কিন্তু হচ্ছে, এদের কিন্তু কালার আছে, তার মানে এদের মধ্যে পিগমেন্টস আছে। কি পিগমেন্টস আছে? ক্যারোটিনয়েডস মেনলি থাকে। ঠিক আছে, আর তারা কি ধরনের কালার দেয়? এই পিগমেন্টস গুলো ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ঠিক আছে, এবং এরা কিন্তু যেমনি ধরো ফ্লাওয়ার পেটাল, গোলাপ ফুলের পেটাল লাল রঙের, তাই তো? কিংবা টমেটো, টমেটো কি রঙের হয়? কি রঙের হয় টমেটো? সব শুনছে না ঘুমিয়ে পড়েছে? লাল। সবুজ হয় না? হ্যাঁ, সবুজ যখন হয়। কাঁচা থাকে তখন হয়। কাঁচা থাকে।
আর যখন পেকে যায় তখন লাল হয়। কিন্তু এটা কি, এই যে পরিবর্তনটা টকটকে লাল। হচ্ছে লাল, এইটা কেন হচ্ছে সেটাও একটা ভাবার কারণ। যাই হোক, আম, এছাড়াও হচ্ছে গিয়ে আহ, গাজর ইত্যাদি এইগুলোতেও কিন্তু এই ধরনের ক্রোমোপ্লাস্ট প্রেজেন্ট থাকে। নেক্সট ইজ ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট মেনলি দেখা যায় যে গ্রিন অ্যালগি আর প্লান্টের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এটার কারণ, এটার এই যে গ্রিন সবুজত্ব যদি আমরা বলি, তার কারণ হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এবং এর মধ্যে কিন্তু ডিএনএ, আরএনএ ইত্যাদিও পাওয়া যায়। নেক্সট হচ্ছে যে স্কিম্পার, যিনি নামকরণ করেছিলেন, তিনি বলেন যে এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ প্লাস্টিক, এরা কিন্তু একে অপরের মধ্যে মানে দে ক্যান ট্রান্সফর্ম অ্যামংস দেমসেলস। লাইক ক্লোরোপ্লাস্ট ক্যান গেট ট্রান্সফর্মড ইনটু ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ক্যান ফর্ম লিউকোপ্লাস্ট, অ্যাগেন লিউকোপ্লাস্ট ক্যান ফর্ম ক্লোরোপ্লাস্ট। এই যে ট্রান্সফরমেশনটা একটা ফর্মের থেকে অন্য ফর্মে, এই ট্রান্সফরমেশনটা কিন্তু অলওয়েজ চলছে, লাইক ক্লোরোপ্লাস্ট টু লিউকোপ্লাস্ট এন্ড ভাইসি ভার্সা, ক্লোরোপ্লাস্ট টু ক্রোমোপ্লাস্ট এন্ড ভাইসি ভার্সা, লিউকোপ্লাস্ট টু ক্রোমোপ্লাস্ট এন্ড ভাইসি ভার্সা। এই ট্রান্সফরমেশনটা কিন্তু অলওয়েজ চলছে, অলওয়েজ there is a transformation, there is a transformation. ওকে, হিস্টোরিক্যালি যদি আমরা দেখতে চাই তাহলে 17th সেঞ্চুরিতে আমি যেটা বলছিলাম যে নেহেমিয়া গ্রিউ অ্যান্ড অ্যান্টন ভন লিউয়েনহক, এরা কিন্তু মেইনলি ক্লোরোপ্লাস্টকে ডিসক্রাইব করেছিলেন, যদিও তার প্রায় 200 বছর পরে ক্লোরোপ্লাস্ট টার্মটি ব্যবহার করেন গিয়ে হচ্ছে স্কিম্পার। ঠিক আছে, 1985। এবং এই স্কিম্পার এবং স্মিথ এবং মেয়ার, এরা কি করলেন, এরা বললেন যে এটা কিন্তু ডিনোভো সিনথেসিস হয় না। ডিনোভো সিনথেসিস বা অ্যাব ইনিশিও সিনথেসিস মানে হচ্ছে যে কিছু নেই, সেখান থেকে ক্লোরোপ্লাস্ট সিনথেসাইজ হয়ে একটা ক্লোরোপ্লাস্ট তৈরি হলো না। ক্লোরোপ্লাস্ট অলওয়েজ তৈরি হয় ফ্রম প্রি এক্সিস্টিং ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট অলওয়েজ তৈরি হয় ফ্রম প্রি এক্সিস্টিং ক্লোরোপ্লাস্ট। যে ক্লোরোপ্লাস্ট এক্সিস্ট করে তার থেকে নতুন ক্লোরোপ্লাস্ট কিন্তু তৈরি হয়। এবং বিল স্টটার অ্যান্ড স্টল, এরা কি করলেন যে গ্রিন পিগমেন্টস ক্লোরোফিল এ এন্ড বি কে আইসোলেট করে দেখালেন হচ্ছে ক্লোরোপ্লাস্টের থেকে। এটা ওই সময় অনেক ডিফিকাল্ট মনে হয়েছিল, এখন এটা কিছুই ব্যাপার না। তোমাদের প্র্যাকটিক্যালেও তোমরা এই জিনিসটা করবে যে আহ, আইসোলেশন, ক্লোরোফিল এ এন্ড বি আইসোলেশন ফ্রম ক্লোরোপ্লাস্ট, এই কাজটা কিন্তু তোমরা এখনো করবে। ওকে, সো ইটস নট মাচ। এবং এই জিনিসটাও জুলিয়াস স্যাক্স দেখিয়েছেন যে ক্লোরোফিল শুধু ক্লোরোপ্লাস্টেই কনফাইন, এটা কিন্তু থ্রু আউট দ্য প্লান্ট সেল কোনোভাবেই ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টেই এই ক্লোরোফিল পিগমেন্ট থাকে। আর এই ক্লোরোপ্লাস্ট তারা মোটামুটি হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে পুরো সাইটোপ্লাজম ঘিরে তারা তারা ডিস্ট্রিবিউটেড থাকে। যেটা দেখা যায় যে অ্যালগির ক্ষেত্রে, হ্যাঁ, মানে একটাই বড় সাইজের ক্লোরোপ্লাস্ট থাকে যেটা কিন্তু পুরো ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি করতে পারছে। কিন্তু হায়ার প্লান্টস এর কোষের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 20 থেকে 40টা ডিফারেন্ট ক্লোরোপ্লাস্ট থাকছে। ঠিক আছে, অ্যালগির ক্ষেত্রে একটাই বিশাল ক্লোরোপ্লাস্ট থাকছে যেটা ফটোসিনথেসিস করতে সক্ষম। কিন্তু হায়ার প্লান্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 20টা থেকে 40টা ডিফারেন্ট ক্লোরোপ্লাস্ট থাকছে। হ্যাঁ, এইটা দেখা গেছে যে একটা কোষের মধ্যে মানে সেটার যেরকম ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি তার দরকার, সেইভাবে সেই রকম সংখ্যায় ক্লোরোপ্লাস্ট থাকে। যদি ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি হাই হয়, কম্পারেটিভলি ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম হয়, তখন কি করবে না ক্লোরোপ্লাস্টের সংখ্যা বাই ডিভিশন বাড়িয়ে নেবে। আবার উল্টোটা, যে যখন দেখা যাচ্ছে যে যা ফটোসিনথেটিক রেট তার থেকে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, তখন ডিগ্রেডেশনের সাহায্যে কিন্তু ক্লোরোপ্লাস্টের সংখ্যা কমিয়ে দেবে। তো দিজ আর সার্টেন থিংস দ্যাট আর অ্যাকচুয়ালি ফলোড। হ্যাঁ, যে এইভাবে কিন্তু ডিটারমাইন করা হয় যে কিরকম কত মানে ক্লোরোপ্লাস্ট আছে ইত্যাদি। ওকে, থাকবে, মানে এটা কিন্তু অনেকটাই ফটোসিনথেটিক অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। যদি কম হয় তখন নাম্বারটা ইনক্রিজ করানো যায় বাই ডিভিশন, যদি অতিরিক্ত হয় তখন ডিজেনারেশনের সাহায্যে কমানো। আচ্ছা, আহ মাইটোকন্ড্রিয়া আমি যেটা বলেছিলাম যে সেমি অটোনোমাস অর্গানেল।
ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টেরও হ্যাঁ নিজস্ব ডিএনএ আরএনএ প্রোটিন সিনথেটিক মেশিনারি আছে। ওকে, মাইটোকন্ড্রিয়ার মতো ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ আরএনএ এন্ড প্রোটিন সিনথেটিক মেশিনারি আছে। হ্যাঁ, 1962 দেখা গেছে, মানে সেমি অটোনোমাস অর্গানেল কথাটার মানে, সেমি অটোনোমাস অর্গানেল কথাটার মানে হচ্ছে an organelle which can basically perform all its functions irrespective of the participation of the host cell। ঠিক আছে, which is bearing the organelle, যে অর্গানেলটাকে বের করছে সেটার বাদ দিয়েও কিন্তু অর্গানেলটা নিজের সমস্ত ফাংশনাল নিড স্যাটিসফাই করতে পারে। এটা কিছুটা অবধি ক্লোরোপ্লাস্ট করতে সক্ষম, যার জন্য ক্লোরোপ্লাস্টকে সেমি অটোনোমাস অর্গানেল বলা হয়। ঠিক আছে, এবং তার একটা কারণই হচ্ছে যে আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পড়েছি যে সেমি অটোনোমাস অর্গানেল কি। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তার নিজস্ব ডিএনএ আরএনএ এবং প্রোটিন সিনথেটিক মেশিনারি আছে। তাকে নিউক্লিয়াসের ওপর বা নিউক্লিয়ার জিনোমের ওপর পুরোপুরি ভাবে নির্ভরশীল হতে হচ্ছে না প্রোটিন সিনথেসিসের জন্য, বা তার যে প্রোটিন লাগবে তার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মার্গালাস হাইপোথেসিসটা দিয়েছিলেন, এন্ডোসিম্বায়োটিক হাইপোথেসিস 1961 অ্যারাউন্ড। তো ক্লোরোপ্লাস্টের এই যে ডিসকভারি গুলো, যে ক্লোরোপ্লাস্টের ডিএনএ এক্সেট্রা, এগুলো কিন্তু অনেক পরে হয়েছে। ঠিক আছে, 1962 তার মানে হচ্ছে যে আমরা আরো দেখব যে ক্লোরোপ্লাস্টের এই জন্য একটু একটা ডাউটও থেকে গেছে যে এটাও এন্ডোসিম্বায়োটিক হাইপোথেসিসের আন্ডারে আসে কি না, মানে এটাও কি কোনো মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশনে প্লান্ট সেলের সাথে রয়েছে না না, এই ব্যাপারটা এটা আমরা দেখছি। ক্লোরোপ্লাস্টের ডিএনএ মোটামুটি একটা ডাবল হেলিক্যাল অবশ্যই। হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ লেন্থ 45 মাইক্রোমিটার হয়। 1,35,000 বেস পেয়ার এই ডিএনএটা সাইজ হয় মোটামুটি। ঠিক আছে, রাইবোজোমস অফ ক্লোরোপ্লাস্ট তারা কিন্তু সাইটোপ্লাজমিক রাইবোজোমের থেকে আলাদা। ঠিক আছে, আমরা জানি যে ইউক্যারিওট বা প্ল্যান্ট সেল, অবভিয়াসলি ইউক্যারিওটিক সেল, সেখানে রাইবোজোম যেগুলো হয় সেগুলো এইচটিএস টাইপ হয়। বাট এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোজোমস গুলো আছে, এরা হচ্ছে গিয়ে 70S রাইবোজোম, এবং এদের কিন্তু ব্যাকটেরিয়াল রাইবোজোমের সঙ্গে সিমিলারিটি বা সাদৃশ্য বা রিজেম্বলেন্স আছে। এবং এর এখানে কিন্তু তোমার টিআরএনএও থাকে রাইবোজোমের মধ্যে, উইচ ইজ আ ইউনিক ফিচার। ওকে, প্রোটিন সিনথেসিস যদি আমরা দেখতে চাই, তাহলে ক্লোরোপ্লাস্টের যে ডিএনএ আছে সেটা ক্লোরোপ্লাস্ট এমআরএনএ কোড করে, আরআরএনএ এবং টিআরএনএ, এবং রাইবোজোমাল, some of these ribosomal proteins are also basically coded by the chloroplast DNA। তাহলে ক্লোরোপ্লাস্ট ডিএনএ এমআরএনএ কোড করতে পারছে, আরআরএনএ, টিআরএনএ, এবং রাইবোজোমের জন্য কিছু যে রাইবোজোমাল প্রোটিনস আছে সেটাও ক্লোরোপ্লাস্ট ডিএনএ কোড করছে। যার জন্য এটা বলা হচ্ছে যেহেতু সে নিজে রাইবোজোমাল প্রোটিনস কোড করতে সক্ষম, ফলে দেয়ার ইজ অলওয়েজ আ চান্স যে it would have existed as an independent organism prior to getting shelter in an eukaryotic cell। It would have existed as an independent organism prior to getting shelter in an eukaryotic cell। ঠিক আছে, আমরা যদি একটু কেমিক্যাল কম্পোজিশন দেখি, তাহলে মোটামুটি 35 থেকে 55টা ডিফারেন্ট, মানে আমরা কেমিক্যাল কম্পোজিশন, সরি 35 থেকে 55 তা বলা ভুল হবে, 35 থেকে 55% dry weight of this chloroplast is basically protein। Lipids is another 20 to 30%। Then you have this chlorophyll, that is 9%, carotenoids 9.5%, and nucleic acid, RNA is 3 to 4%, DNA less than 0.02 to 2.1%। ঠিক আছে, এইগুলো জাস্ট একটু একটা আইডিয়া থাকার জন্য। ড্রাই ওয়েট মানে অবভিয়াসলি আমরা ওয়াটার মলিকিউলস রিমুভ করে দিয়েছি, নাহলে আমরা জানি যে মোটামুটি হয়তো ওটা 60 to 80%ই ওয়াটারই হবে। তো ওয়াটার রিমুভ করার পর যে ড্রাই ওয়েটটা রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামটাই কিন্তু প্রোটিন দিয়ে কনস্টিটিউটেড, 35 to 55%। লিপিডস 20 to 30%, chlorophyll 9%, carotenoids around 4.5%, and nucleic acid 3 to 4%, RNA আর ডিএনএ খুবই কম
0.02 তো 0.1%। ওকে, এই কলমটা সেইভাবে ভেবে লাভ নেই, একটাই মানে এত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই। এখানে বলছে যে টোটাল যা প্রোটিন আছে তার 80% ইনসলিউবল। হ্যাঁ, আর টোটাল যা লিপিড আছে তার 50% ফ্যাট, 20% হচ্ছে স্টেরল, তারপর হচ্ছে গিয়ে তোমার 16% ওয়্যাক্স, আর ফসফেটিডাইড 2 to 7%। এত এত দরকার নেই, সিরিয়াসলি বলছি, এত দরকার নেই। এইটা একটু মনে রাখবে দুটো জিনিস, যে ক্লোরোফিলের মধ্যে ইউজুয়ালি ক্লোরোফিল এ হচ্ছে 75% আর ক্লোরোফিল বি হচ্ছে গিয়ে 25%। তার মানে ক্লোরোফিল এ ইজ মাচ অ্যাবান্ডেন্ট উইদিন দ্য ক্লোরোপ্লাস্ট ইফ উই কম্পেয়ার ইট উইথ ক্লোরোফিল বি। ক্লোরোফিল বি থেকে কিন্তু ক্লোরোফিল এ অনেক বেশি অ্যাবান্ডেন্ট ক্লোরোপ্লাস্টের মধ্যে। ঠিক আছে, अगेन আমরা যদি ক্যারোটিনয়েডস দেখতে যাই তাহলে xanthophyll that is 75% and carotene that is only 25%। মানে এই ধরো ক্যারোটিনয়েডস যদি আমরা দেখতে চাই which constitutes 4.5% of the total dry weight of chloroplast, xanthophylls এর percent কিন্তু অনেক বেশি compared to the percent of carotene। এছাড়াও ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু কিছু মেটালিক আয়ন পাওয়া যায়। আমরা জানি যে ক্লোরোফিলের মধ্যে একটি মেটালিক আয়ন পাওয়া যায়। এছাড়াও আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এন্ড জিঙ্ক এই ধরনের মেটাল আয়নও কিন্তু থাকে ক্লোরোপ্লাস্টে। ওকে, তো আমরা যদি এবার একটু আলট্রা স্ট্রাকচারে আসি, হ্যাঁ, তাহলে এখানে আমরা ছবিটাও দেখব। তার আগে একটু বুঝে নিই যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা এনভেলপ দিয়ে ঘেরা আছে, যেটা ডাবল ইউনিট মেমব্রেন দিয়ে আছে, মানে দুটো ইউনিট মেমব্রেন দিয়ে রয়েছে। ঠিক আছে, অ্যাক্রস দিস ডাবল মেমব্রেন এনভেলপ কিন্তু এক্সচেঞ্জ হতে পারছে। ক্লোরোপ্লাস্ট এবং সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু খুব ইজিলি ম্যাক্রোমলিকিউলস এবং স্মল মলিকিউলার এক্সচেঞ্জেস হতে পারছে। এছাড়া হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাটা হচ্ছে পুরো ম্যাট্রিক্সটা, মানে ফ্লুইড ফিল্ড যেটা প্লেস আর কি উইদিন দ্য ক্লোরোপ্লাস্ট, যেটা ক্লোরোপ্লাস্টের ম্যাক্সিমামটাকেই কভার করছে। ঠিক আছে, ইউজুয়ালি এটা একটা জেল ফ্লুইড ফেজে থাকছে, এর মধ্যে প্রোটিন, রাইবোজোম, ডিএনএ সবকিছু থাকছে। হ্যাঁ, এবং এই যে স্ট্রোমা that is the fluid filled space within the chloroplast, that is the site for carbon dioxide fixation or Kelvin cycle or light independent reaction or so-called dark reaction. Again, let me reiterate this stroma within the chloroplast, okay, this is the site for the synthesis of carbon dioxide, a carbon dioxide fixation or the synthesis of carbohydrates, starch, cellulose, etc. And so Kelvin cycle takes place here। হ্যাঁ, এবং এইখানেই কিন্তু the synthesis of sugar, starch, fatty acids এবং কিছু প্রোটিনসও হয়ে থাকে। এই স্ট্রোমার মধ্যে আরেকটা স্ট্রাকচার আমরা দেখবো, যেটা হচ্ছে থাইলাকয়েড বা ফ্ল্যাটেন্ড ডিস্ক। ঠিক আছে, এবং এইগুলো কি না, এগুলো হচ্ছে ক্লোজ ভেসিকল, এবং এর মধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে হচ্ছে যে ক্লোরোফিল পিগমেন্টস থাকে। এবং একটু না বোঝালে তোমরা বুঝতে পারবেন না, লাইক দেয়ার মে বি 40 to 60 গ্রানা ইন দ্য ম্যাট্রিক্স অফ দ্য ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এগুলো কি আমি বুঝিয়ে দিচ্ছি ছবিটা দেখিয়ে। লাইট রিঅ্যাকশন যেটা ফোটোফেজ, সেটা কিন্তু এইখানেই থাইলাকয়েড মেমব্রেনে হয়। একটু আমরা দেখে নিই। ঠিক আছে, তোমরা কেউ ক্যারাম খেলো? ক্যারামে কলা গাছ খেলেছো কোনোদিনও? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো একজন মেয়ে বললো কলা গাছ খেলেছে, কি নাম? হ্যাঁ স্যার। স্যার আমি উৎসা। তুমি কলা গাছও খেলেছো? কিভাবে খেলে একটু বলো তো আমাকে। মানে ওই গুটিগুলোকে পরপর সাজিয়ে তারপরে মানে স্ট্রাইক করতে হয় ক্যারাম দিয়ে। স্ট্রাইক করতে হয়, করলে কি তারপরে কি হয়? তারপর যার যেটা গুটি সে সেটা নিয়ে মানে সেটা ওই ফেলার চেষ্টা করে। কলা গাছে যার যেটা গুটি? হ্যাঁ মানে আমি ওতে খেলেছিলাম কিন্তু সাজানোটা মনে আছে, মানে দু রকম ভাবে সাজানোটা মনে আছে। কলা গাছে স্যার দুটো গুটি চলে, বোর্ডে যে যে যেটা ঢোকাতে পারবে। হ্যাঁ, তুমি কি বোর্ড গেমের কথা বলছো, যে 29 গেম
সাদা কালো রেড, ওইটার কথা বলছো? ওইটা আলাদা আর কলা গাছ একটু আলাদা। যাই হোক, উৎসা একটা জিনিস অ্যাবসলিউটলি কারেক্ট বলেছে, যার জন্য ওকে ফুল মার্কস দিতে হবে। এবং সেটাই আমাদের জানার উদ্দেশ্য ছিল, যে একটার উপর একটা গুটি চাপানো নিয়ে এরকম একটা বড় কলা গাছ তৈরি করা বোর্ডের মাঝে। এই সেম জিনিসটা হচ্ছে গিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা। দেখো, একটা গুটি হচ্ছে গিয়ে একটা থাইলা করে, বোঝা যাচ্ছে? একটা গুটি হচ্ছে গিয়ে একটা থাইলা করে। তাহলে এইরকম পর 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 গুটি রেখে এই যে টোটাল জিনিসটা আমি সাজালাম, গুটি রেখে এই যে টোটাল জিনিসটা আমি সাজালাম, এই জিনিসটাকে আমি বলছি গিয়ে হচ্ছে গ্র্যানাম, মানে সিঙ্গুলার গ্র্যানাম। ঠিক আছে? অনেকগুলো থাইলাকয়েড একটার উপর একটা একটার উপর একটা এরকম, হ্যাঁ, এই যে ডিস্ক শেপ স্ট্রাকচার, দে আর স্ট্যাকড ওয়ান আপন দা আদার এন্ড দে ফর্ম দা গ্র্যানাম। এইরকম মোটামুটি 40টা থেকে 60খানা গ্র্যানাম রয়েছে ইন দা স্টোমা। ওকে, এরকম তাহলে 40টা থেকে 60টা হয়ে গেলে কি প্লুরাল। এবার আমরা এটাকে গ্র্যানা বলবো। ওকে, তো দেয়ার আর 40, এই যে এখানে যেটা লেখা ছিল যে 40 to 60 গ্রানা ইন দ্য ম্যাট্রিক্স অফ দ্য ক্লোরোপ্লাস্ট। আর এই লাইট রিয়াকশন এটা কোথায় হচ্ছে? থাইলাকয়েডের যে মেমব্রেন আছে সেখানে হচ্ছে। তার মানে হচ্ছে এই একটা গুটি, এই গুটিগুলোর তো চারদিকে মেমব্রেন আছে, দিস আর ভেসিকলস লিমিটেড বাই আ মেমব্রেন। তো এই মেমব্রেনে কিন্তু লাইট রিয়াকশন হচ্ছে, তার মানে ক্লোরোফিলস আর প্রেজেন্ট ইন দা থাইলাকয়েড মেমব্রেন। আর এরকম একাধিক থাইলাকয়েড একটার পর একটা একটার পর একটা একটার পর একটা করতে করতে এরকম একটা গ্র্যানাম তৈরি করছে। এইরকম 40 থেকে 60টা ডিফারেন্ট গ্র্যানাম কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটা একের অপরের সঙ্গে কিন্তু ইন্টার গ্র্যানা ল্যামেলি দিয়ে যুক্ত রয়েছে। ওকে, সো বায়োজেনেসিস পোর্শন যদি আমরা দেখতে চাই, ক্লোরোপ্লাস্ট কিন্তু কখনো নিজের থেকে অরিজিনেট করে না, যেটা আমরা বললাম যে ডিনোভো অরিজিনেশন কখনো হয় না। এটা একটা এক্সিস্টিং ক্লোরোপ্লাস্টের থেকেই তৈরি হয়। কিভাবে? মাল্টিপ্লাই বাই ফিশন, মানে যখন কমে গেছে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বাড়াতে হবে, কিংবা যখন সেলটা ডিভাইড করছে, এন্ড ইউ শুড অ্যালাউ ইট টু ডিভাইড, তখন কি হচ্ছে যে তখন নাম্বার অফ ক্লোরোপ্লাস্টও বাড়াতে হবে। তো তখন কিন্তু এরা ইউজুয়ালি এই ফিশনের সাহায্যে, হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি যে উই নো দিস ফিশন, মানে একটা দুটো স্প্লিট হয়ে যাওয়া, এইভাবে কিন্তু এরা ডিভাইড করে বা নতুন ক্লোরোপ্লাস্ট সিনথেসিস হয়। ঠিক আছে? এবং এই যে ক্লোরোপ্লাস্ট ডেভেলপমেন্টের প্রথম যে স্ট্রাকচারটা, যেখান থেকে আর কি ক্লোরোপ্লাস্টটা কমপ্লিটলি ডেভেলপ করে, সেইটাকে আমরা বলে থাকি প্রোপ্লাস্টিড। ঠিক আছে? নেক্সট হচ্ছে সিম্বায়োটিক অরিজিন অফ ক্লোরোপ্লাস্ট, যেটা আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখেছি। বাট ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে কিন্তু কিছু সংশয় আছে, মানে একেবারে সায়েন্টিস্ট আর নট অ্যাবসলিউটলি শিওর অ্যাবাউট দ্য সিম্বায়োটিক অরিজিন অফ ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের কিছু ইস্যুস আমরা দেখতে পারি, যেটা কিন্তু একটা, ওই যে বলছিলাম না ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া, তার এই প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক অর্গানিজমের সঙ্গে খুব সিমিলার ব্যাকটেরিয়ার সঙ্গে, কি না এরা ডিভাইড করতে সক্ষম নিজে নিজে, যার জন্য সেমি অটোনোমাস বলা হয়। এরা নিজেরা গ্রো করতে পারে, ডিফারেন্সিয়েট করতে পারে। এদের মধ্যে ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ লাইক ব্যাকটেরিয়া, রাইবোসোম আছে, রাইবোসোমাল আরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ আছে, এবং এরা কিন্তু নিজের প্রোটিন সিনথেসিসও করতে পারে। তার মানে এদের একটা সেমি অটোনমি রয়েছে। কিন্তু তো মাইক্রো অর্গানিজমের সঙ্গে কনসিডার করলে বা কম্পেয়ার করলে আমরা বলতে পারি যে ক্লোরোপ্লাস্টের ডেফিনেটলি কোন একটা অটোট্রফিক মাইক্রো অর্গানিজম। অটোট্রফিক মাইক্রো অর্গানিজম মানে এমন কোন মাইক্রো অর্গানিজম যে নিজের খাবার নিজে বানিয়ে নিতে পারে। ঠিক আছে? অটোট্রফিক মাইক্রো অর্গানিজম বা এমন কোন মাইক্রো অর্গানিজম যে নিজের খাবার নিজে বানিয়ে নিতে পারে, তার সঙ্গে সামঞ্জস্য আছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এই জন্য ডাউট আছে যে দেখা যায় যে ক্লোরোপ্লাস্টের মধ্যে এমন অনেক এনজাইম যেগুলো ভাইটাল ফাংশন প্লে করে, এমন অনেক উৎসেচক যেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ভাইটাল ফাংশন প্লে করে, সেগুলো কিন্তু বেসিক্যালি নিউক্লিয়ার জিন দিয়ে এনকোডেড হয়। তাহলে এইখানে এই যে সিম্বায়োটিক অরিজিন, মানে একটা ইউক্যারিওটিক হোস্টেল ছিল, তার মধ্যে একটা অটোট্রফিক ব্যাকটেরিয়া ঢুকে গেল, ঢুকে গিয়ে সে থাকতে শুরু করলো,
হ্যাঁ, এবং আস্তে আস্তে মিউচুয়ালিস্টিক একটা অ্যাসোসিয়েশন হয়ে গেল, অটোট্রফিক ব্যাকটেরিয়া কার্বনকে ফিক্স করে খাবার তৈরি করে দিচ্ছে, বদলে সে শেল্টার, র মেটেরিয়াল ইত্যাদি পাচ্ছে। সেই নিয়ে একটা ডাউট, কারণ ইউজুয়ালি দেখা যায় এই ধরনের অটোট্রফিক ব্যাকটেরিয়ারা কিন্তু নিজের ফাংশনালিটির জন্য খুব একটা হোস্ট সেলের উপর ডিপেন্ড করে না। বাট ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ও কিন্তু নিজের ফাংশনালিটির জন্য একটু হোস্ট সেলের নিউক্লিয়ার জিনোম দ্বারা এনকোডেড এনজাইমস এর উপর ডিপেন্ড। ঠিক আছে, ওকে। তাহলে যেটা আমরা জানি যে প্রসেস অফ ফটোসিনথেসিস এই দুটো স্টেপে, এটা আমরা সবাই জানি, লাইট রিয়াকশন যেটাকে হিল রিয়াকশনও বলা হয়। ঠিক আছে, এবং এখানে কি ফটোসিনথেটিক ইলেকট্রন ট্রান্সফার হয়। হ্যাঁ, এটাকে ফটোকেমিক্যাল রিয়াকশনও বলা হয় বিকজ অফ দ্য ফটোলাইসিস অফ ওয়াটার। ঠিক আছে, এবং এই লাইট রিয়াকশনে সোলার এনার্জিটা কিন্তু কেমিক্যাল এনার্জির ফর্মে ট্র্যাপ থাকে। কিসের কেমিক্যাল এনার্জি? এটিপি, এনএডিপিএইচ ইত্যাদি। এবং এই ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে কিন্তু অক্সিজেন ইভলভ হয়। So this is the light reaction that basically takes place in the membranes of thylakoid, যেখানে কিন্তু ক্লোরোফিল এ বি আছে। হিল রিয়াকশন আমরা জানি, এখানে ফটোসিনথেটিক ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ওকে, বিটুইন ডিফারেন্ট কমপ্লেক্সেস। এন্ড হোয়াট ইজ হ্যাপেনিং, এই যে সোলার এনার্জিটা, এটা কেমিক্যাল এনার্জি হিসেবে এনট্র্যাপড হয়ে যাচ্ছে ইন দ্য মলিকিউল এটিপি এন্ড এনএডিপি। আর ফটোলাইসিস অফ ওয়াটারের জন্য কিন্তু অক্সিজেন ইভলভ হচ্ছে। ডার্ক রিয়াকশন আগেইন আ মিসনোমার, এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন হবে, যেটাকে আমরা কেলভিন সাইকেলও বলে থাকি। এখানে কি হচ্ছে, ফটোসিনথেটিক যে কার্বন রিডাকশন সাইকেলও আমরা বলে থাকি। ঠিক আছে, মানে কার্বন ডাই অক্সাইড CO2, এবার এটা রিডাকশন হবে এবং ফিক্সেশন হবে। তো কার্বন ফিক্সেশন রিয়াকশন বা থার্মোকেমিক্যাল রিয়াকশনও এটাকে বলা হয়। ফটোসিনথেটিক কার্বন রিডাকশন সাইকেল, কার্বন ফিক্সেশন রিয়াকশন, থার্মোকেমিক্যাল রিয়াকশন, কেলভিন সাইকেল, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, অনেক নাম। এখানে কি হবে, যে এই যে NADPH আর যে যে রিডিউসিং ক্যাপাসিটি, মানে এর মধ্যে তো একটা এনার্জি স্টোর আছে, ওকে, এবং এর একটা রিডিউস করার ক্ষমতা আছে কারণ এর মধ্যে এক্সেস হাইড্রোজেন আছে। আর এটিপির মধ্যে যে এনার্জিটা আছে সেটা ইউজ করে কার্বন ডাই অক্সাইডকে আমরা কার্বোহাইড্রেটে ফিক্স করে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড ইজ ফিক্সড ইনটু কার্বোহাইড্রেট ইউজিং দ্য রিডিউসিং ক্যাপাসিটি, মানে দিস ইজ কাইন্ড অফ আ এনার্জি অফ NADPH অ্যান্ড দ্য এনার্জি অফ ATP। ঠিক আছে, এইটা ইউজুয়ালি সেলের যে স্ট্রোমা আছে সেই স্ট্রোমাতে হয়। আই মিউট করো, কে হঠাৎ অডিও অন করেছে? দিস অকার্স ইন দ্য স্ট্রোমা অফ দ্য chloroplast, sorry, cell বলছি, এখন কনসেন্ট্রেশন ডাক্তার দিয়েছিল। This occurs in the stroma of the chloroplast. Okay, so this is our first presentation on chloroplast. কারুর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বল। Again we will have a class on chloroplast on this Saturday 10টা থেকে আবার আমরা বলবো। কালকে তো, আজকে তো আমি জিয়াগঞ্জ চলে যাচ্ছি, কালকে থাকবো, নিয়ে পরশু আবার স্যাটারডে 10টা থেকে উইল अगेन। এনি ডাউট? কারুর কোনো ডাউট আছে? স্যার ডার্ক রিঅ্যাকশনটা কখন হয়? ডার্ক রিয়াকশন বলে কোনো জিনিস হয় না। ডার্ক রিয়াকশন একটা মিসনোমার, ওটা হচ্ছে বেসিক্যালি লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। সেটা সব সময় হতে পারে, এখনো হতে পারে, রাত্রিরেও হতে পারে, কিন্তু যে লাইট রিয়াকশনটা, সেই লাইট রিয়াকশনটা কিন্তু রাত্রিরে হবে না, কারণ তার জন্য সূর্যের আলো দরকার, বিকজ ইটস আ ফটোকেমিক্যাল রিয়াকশন। ডার্ক রিয়াকশন may take place at any time, সেটা এখনো হতে পারে, সেটা রাত্রিরেও হতে পারে, যার জন্য এই ডার্ক রিয়াকশন টার্মটাই মিসনোমার। দিস ইজ লাইট ইন্ডিপেন্ডেন্ট, মানে এটার জন্য এটা লাইটের কোনো দরকার নেই, এটা লাইটেও হতে পারে, ডার্কেও হতে পারে। ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর কারোর কোনো কোয়েশ্চেন? স্যার আপনি ওটা বললেন যে মানে ওই ক্লোরোপ্লাস্টটা ওই নিউক্লিয়ার জিনোম দ্বারা এনকোডেড আছে, ওই কনসেপ্টটা আমি একটু বুঝলাম না, না, যে এটা মানে অন্য ইউক্যারিওটিক ব্যাকটেরিয়া থেকে আলাদা। প্রোক্যারিওট থেকে আলাদা। কেন আমি তোমাদের বলছি, মানে মানে ব্যাপারটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যেটা অনেকটাই এস্টাবলিশ, যে এন্ডোসিম্বায়োটিক হাইপোথেসিস, এটা একসময় একটা ব্যাকটেরিয়া ছিল which can produce energy, তারপরে ঢুকে গেছে গিয়ে হচ্ছে একটা ইউক্যারিওটিক কোষ সেলে। এই সিমিলার ব্যাপারটা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও ভাবা হয়েছিল,
যে এটা একটা অটোট্রফিক ব্যাকটেরিয়া ছিল, মানে যে যে নিজের খাবার বানাতে পারে। এবং এই ব্যাকটেরিয়াটা যেহেতু সে বা এই মাইক্রোঅর্গানিজমসকে যেহেতু নিজের খাবার বানাতে পারে, সেহেতু এই প্ল্যান্ট সেলে ঢুকে গেল, ঢুকে গিয়ে কি করলো, প্ল্যান্টেরও খাবার বানিয়ে দিল। বদলে এই প্ল্যান্টের থেকে প্রোটেকশন পাচ্ছে, থাকার জায়গা পাচ্ছে, র মেটেরিয়াল গুলো পাচ্ছে, সবকিছু পেয়ে যাচ্ছে। দিস ওয়াজ দ্য কনসেপ্ট। কিন্তু এখানে একজন বিজ্ঞানী তিনি 1966-এ কার্ভ যে জিনিসটা দেখালেন, যে ক্লোরোপ্লাস্টের নর্মাল ফাংশনালিটির জন্য এমন অনেক উৎসেচক দরকার যেগুলো কিন্তু নিউক্লিয়ার জিনোম থেকে সে পাচ্ছে, যেগুলো কিন্তু সে নিউক্লিয়ার জিনোম থেকে পাচ্ছে। তাহলে এই যদি একটা ইন্ডিপেন্ডেন্ট অটোট্রফিক মাইক্রো অর্গানিজমই হয়ে থাকে, তাহলে এর নিজস্ব কাজকর্মের জন্যও যে উৎসেচক গুলো দরকার সেগুলোও হোস্ট সেল থেকে পাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? কারণ তাহলে অ্যাটলিস্ট এর নিজের যে কাজকর্মগুলো, হাউসকিপিং এর জন্য যে উৎসেচক গুলো দরকার সেগুলো এর নিজের কোড করা উচিত। বাট এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেয়ার আর মেনি এনজাইমস that are required for the normal functionality of chloroplast that are encoded by the nuclear gene. That's why there was a doubt. ঠিক আছে, এখনো কিছু ডাউট আছে এইটার কোনো সিম্বায়োটিক অরিজিন আছে কিনা ক্লোরোপ্লাস্টে। ওকে স্যার। এনিথিং এলস? ওকে, তো আর যদি কিছু না থাকে তাহলে আমরা এখানে শেয়ার স্টপ করলাম।